ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধবিরতি কার্যকর ছিল, মূলত 5টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারে নাই দুই পক্ষই, যার কারণে এটি ভেস্তে গেছে। আর এই আলোচনা ভেস্তে যাবার কারণে বাংলাদেশের কপালেও একটা শনির দশা হাজির হয়েছে। বাংলাদেশের একটি জাহাজ বাংলার জয়যাত্রা 42 দিন আটকে থাকার পরে হরমুজ প্রণালীর কাছাকাছি আসলে তারা ইরানের কাছে এটি পার হওয়ার অনুমতি প্রার্থনা করে। ইরান এই আবেদন প্রত্যাখ্যান করেছে। এই যে সামগ্রিক বিষয়, এই বিষয় নিয়ে 2-4টি কথা একটু শোনা দরকার আপনাদের। বাংলাদেশের কপালে কেন এই দুর্ভাগ্য নেমে আসলো, বাংলাদেশের জাহাজ কেন ইরান পার হতে দিচ্ছে না, এর পিছনেও আরেকটা কারণ আছে, সেই কারণটিও আপনাদেরকে জানাবো। তবে আমরা আগে একটু আলোচনা করি এই আলোচনাটা কেন ব্যর্থ হলো। এই আলোচনাটা ব্যর্থ হবার কারণ ছিল, যথেষ্ট কারণ ছিল। এটি বোঝাই যাচ্ছিল যে এই আলোচনা আসলে ফলপ্রসূ হবে না। মূলত পাকিস্তানের যিনি বর্তমান ফিল্ড মার্শাল সেনাপ্রধান আসিম মনির, এই আসিম মনিরকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে একটি খেলা খেলিয়েছে। একটি ক্রেডিট তিনি নিয়েছেন, একটি কাজ তিনি করিয়ে নিয়েছেন। কি কাজ? কাজটি হচ্ছে আমেরিকার ভিতরে ট্রাম্পের ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল এবং আমেরিকার জনগণ ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছিল, রাস্তায় নামতে শুরু করেছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পেন্টাগন তো আপনারা জানেন, পেন্টাগন থেকেই আমেরিকার নিরাপত্তা বিষয়টি নিয়ন্ত্রিত হয়। তো সেইখানে ট্রাম্প বারবার যুদ্ধের খরচ বা ব্যয় এটি বাড়ানোর জন্য আবেদন করেছিল। পেন্টাগন ট্রাম্পকে যুদ্ধের অনুমতি দিলেও অতিরিক্ত আরো $200 বিলিয়ন খরচ চেয়েছিল ট্রাম্প, সেটি দেয় নাই, পেন্টাগন দেয় নাই, দিতে অস্বীকৃতি জানিয়েছে। এবং প্রকারান্তরে এই যুদ্ধের দায় ট্রাম্পের ঘাড়ে গিয়ে পড়ছিল, যার কারণে ট্রাম্পের এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে মধ্যপন্থী একটি নির্বাচন বা ইমপিচমেন্টের মুখোমুখি হওয়া। এই অবস্থা যখন দেখলো তখন তো ট্রাম্পের মাথা খারাপ হয়ে গেল। সে তখন কি করলো? ওদিকে ইরানে তো সুবিধা করতে পারছিল না, না জয় না পরাজয়, না কোনো রেজিম চেঞ্জ, কোনো ফলাফল সে ঘরে তুলতে পারছিল না। তখন তার এই ইমপিচমেন্ট, মধ্যবর্তী নির্বাচন, তার বিরুদ্ধে এই আন্দোলন, এগুলো তো ঠেকাতে হবে। এই ঠেকানোর কৌশল হিসেবে সে একটা বুদ্ধি উপায় বের করলো যে যেহেতু আসিম মনিরের সাথে তার সম্পর্ক ভালো, বললো যে তুমি একটা ব্যবস্থা করো। আসিম মনির তখন ইরানকে রাজি করালো। আর ইরান মূলত চাচ্ছিল, তারা যুদ্ধের পক্ষে নয়, তারা সবসময় আলোচনার পক্ষে। আমেরিকার দেয়া 15টি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করলেও তারা আলাদা করে নিজেরা 10টি প্রস্তাব দেয়, শর্ত দেয় যে এই 10টি শর্ত যদি আমেরিকা মানে তাহলে আমরা আলোচনায় বসতে রাজি আছি। পাকিস্তান তখন এখান থেকে এই 10টি আলোচনার শর্তগুলো আমেরিকার কাছে, ট্রাম্পের কাছে বলে। ট্রাম্প তখন এটি মেনে নেয় যে ঠিক আছে, তাহলে আমরা আলোচনায় বসি। মানে মূলত কিন্তু সে ওই তার দেশের ভিতরের ওই পরিস্থিতি থেকে সে বের হবার একটা চেষ্টা করছিল। মূলত এইটা দিয়ে সে তার দেশের জনগণকে, পেন্টাগনকে এবং বিশ্ব শক্তিকে সে এই বার্তাটা দিতে চাইলো যে আমি আসলে যুদ্ধের পক্ষে নই, আমি আলোচনার পক্ষে। কিন্তু ইরান আলোচনায় রাজি নয়, তারাই মূলত যুদ্ধটাকে জিয়ে রেখেছে, সুতরাং তাদেরকে সাইজ করতে হবে। এখানে সে এক ঢিলে কিন্তু 2টি পাখি মেরেছে। এক হচ্ছে তার নিজের বিরুদ্ধে যে আনিত অভিযোগ, এই অভিযোগ থেকে সে নিজেকে কিছুটা মুক্ত করতে পেরেছে। আর 2 হচ্ছে ইসরায়েল তো যুদ্ধ বন্ধ কখনোই চাচ্ছিল না, আর ইসরায়েলের একা সামর্থ্য নাই, কোনোদিনও সে ইরানের সাথে যুদ্ধে জিততে পারবে না এবং ওখানে সে যুদ্ধ করতে যাবেও না। কিন্তু এটা প্রচন্ড কুটিল একটা জাতি, এরা অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। আর এই কাজটা সে সবসময় করে আমেরিকাকে দিয়ে, কারণ ওরা জানে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী দেশ কোনটা। এইটা জানার কারণেই কিন্তু আমেরিকাতে যত বড় বড় বিনিয়োগকারী, যত বড় বড় ডোনার, এই সবগুলো কিন্তু ইহুদি লবিস্ট, ইসরায়েল বংশোদ্ভূত। তারা ওই চিন্তা করে, তারা তো দীর্ঘদিনের পরিকল্পনা এটা তাদের, তারা আমেরিকাকে এমন ভাবে কবজায় এনে ফেলেছে। তাহলে ওই আমেরিকার ভিতরে যে ইহুদি লবিস্ট গুলো আছে, যে বিনিয়োগকারীরা আছে, এরা পোল্টি মারবে। পোল্টি মারলেই আমেরিকার পুঁজিবাজার ধপাস করে পড়ে যাবে, তাহলে আরো একটা বিপদে পড়বে।
যার কারণে সে ইসরায়েলের অনুমতি ছাড়াই ইরানের সাথে বসতে রাজি হয়। এখানে বিষয়টা একটু কেমন হয়ে গেল না? যুদ্ধের পক্ষ তো তিনটা, ইরান, আমেরিকা, ইসরায়েল। আর এখানে পাকিস্তানে বৈঠকে আসলো কে কে? ইরান এবং আমেরিকা। ইসরায়েল কোথায়? তো এটি তো এমনিতেই বোঝা যাচ্ছিল যে একটা পক্ষকে বাদ দিয়ে যখন দুইটা পক্ষ এসেছে তখন এই আলোচনা সফল হবে না। আসলে মূলত ট্রাম্প ইসরায়েলকে বলে রেখেছিল, নেতানিয়াহুকে, যে আমি যাচ্ছি আমার দেশের ভিতরের এই অচল অবস্থা কাটানোর জন্য। এটা জাস্ট একটা আইওয়াশ এবং বিশ্ব সম্প্রদায়কে একটা বার্তা দেয়া যে আমি যুদ্ধ চাই না, এবং এই দোষটা পরে আমি ইরানের ঘাড়ে চাপিয়ে দেব। ইরানকে তখন আমি বিশ্ব নেতাদেরকে, বিশ্ব মরলদের বুঝিয়ে শুনিয়ে পরে তাদেরকে আমি ইরানের উপরে খেপিয়ে তুলবো এবং হরমুজ প্রণালী থেকে ইরানকে তাড়াবো। এই ছিল তার দুইটি পরিকল্পনা। এখন তার এই পরিকল্পনা কতটুকু সফল হবে সেই বিষয়ে যথেষ্ট আলোচনার সুযোগ আছে এবং চিন্তা ভাবনা করার সুযোগ আছে। এখন শুরু থেকেই কিন্তু আলোচনার টেবিলে যখন বসবে তখন ইসরায়েল বলে দিল যে না, লেবানন এর বাইরে। মানে 10টা শর্ত যখন দেয়া হয়, পাকিস্তান কিন্তু এই 10টা শর্ত হুবহু আমেরিকার কাছে পাঠিয়ে দিয়েছিল, ওইটাই মেনে নিয়েছিল ট্রাম্প। এরপরেই নেতানিয়াহু সুর দিল যে লেবাননের বাইরে থাকবে, লেবাননে হামলা আমি বন্ধ করব না। ঠিক তারপরেই ট্রাম্প বলল যে হ্যাঁ ঠিক আছে, লেবানন ওইটা এর বাইরে থাকবে। তার মানে কি, ও আসছেই ওখান থেকে 2 নাম্বারই করতে, বিশ্বাসঘাতকতা করতে। আর ইরান তো জানে, ইরান বলেছে যে আমরা এর আগেও আলোচনা চলাকালীন সময়ে আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়েছে, এরকম নজির আছে। সুতরাং আমরা এদেরকে কোনো মত অবস্থায় বিশ্বাস করি না। তবে আমরা যে আলোচনার পক্ষে, শান্তি চাই, এই জন্য আমাদের এখানে যাওয়া। কিন্তু তারা বিশ্বাসঘাতকতা করবে এটি জেনেই আমাদের আঙ্গুল ট্রিগারের উপরে রেখেই আমরা সেখানে যাচ্ছি। আর এইবার আলোচনা যখন শুরু হলো, আলোচনাটাও আবার কিভাবে হয়েছে, ইরান এবং আমেরিকা এরা কিন্তু কেউ মুখোমুখি একসাথে বসে আলোচনা হয় নাই। অনেকটা ওই যে গ্রামে মেয়েদের বিয়ে হয় না, আপনারা তো দেখেছেন, বিয়ে অনুষ্ঠানে কি হয়, কাজী সাহেব প্রথমে মেয়ের কাছে পাঠায় এক দলকে, মেয়ে আর ছেলে কিন্তু মুখোমুখি হয় না, এক দলকে পাঠায় যে যাও তুমি মেয়ের ইজাজত নিয়ে আসো। সেখানে যে মেয়েকে কবুল বলাইয়ে এসে তখন কাজী সাহেবকে বলে যে হ্যাঁ তারা এই বলেছে, সে কবুল বলেছে। কাজী সাহেব জিজ্ঞাসা করে যে আপনি কি শুনেছেন, আপনি শুনেছেন, এরকম এক একজনকে জিজ্ঞাসা করে, করার পর হ্যাঁ আমরা শুনেছি। এরপরে ওই কথাটাই তখন আবার ছেলের কাছে বলে যে আপনার তো এইভাবে আপনারা সব জানেন। ঠিক এইভাবে তারা ইরানের কাছ থেকে বার্তা নিয়ে গিয়ে আমেরিকার কাছে বলেছে যে ইরান এই বলেছে, এই ব্যাপারে আপনাদের কি মতামত। আমেরিকা তখন বলেছে যে না এইটা হবে না, এইটা হবে। ওখান থেকে আবার এনে ইরানের কাছে দিয়েছে যে তারা এই বলেছে। ব্যাস, আলোচনা আর হয় নাই, অগ্রগতি হয় নাই, মানে নাই। মূলত 5টা জায়গায় আটকে গেছে। আর এই 5টা জায়গায় ইরান বিন্দু মাত্র ছাড় দেবে না। যদি ছাড় দেয় তাহলে আর ইরান রাষ্ট্র থাকবে না, ওটা ভেঙে খান খান হয়ে যাবে। কয়েকদিনের ভিতরে ইরানকে একদম তছনছ করে দেবে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ, তারপরে তার পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত আলোচনা, এরপরে তার যে আন্তর্জাতিক যে নিষেধগুলো আছে, বিধিনিষেধগুলো আছে, সেইগুলোর ব্যাপারে আলোচনা, লেবাননের উপরে আলোচনা, এবং সর্বোপরি যুদ্ধের ক্ষতিপূরণ। তো এই 5টা বিষয়ে ইরান এখানে একেবারে অনড় অবস্থানে, কিন্তু আমেরিকা সেটা মানবে না, দেবে না। তাকে ওখান থেকে হরমুজ প্রণালী থেকে সরে আসতে হবে, তাকে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে। হয় নাই। তবে ইরান বার্তা দিয়েছে যে আমরা শান্তির পক্ষে, আমরা এই জীবনের প্রথম আমেরিকা এবং ইরান আলোচনায় বসলো, ইতিপূর্বে কোনোদিন কথাই হয় নাই, সুতরাং আমরা আশাবাদী। এই টানাপোড়েনের ভিতরে বাংলাদেশ সম্পর্কিত যে বিষয়, বাংলার জয়যাত্রা জাহাজটি যে পার হতে চাচ্ছিল হরমুজ প্রণালী, ইরান কর্তৃপক্ষের কাছে আবেদন করার পরে ইরান কর্তৃপক্ষ এটাকে নাকচ করে দিয়েছে, আবেদনটা প্রত্যাখ্যান করে দিয়েছে। কেন দিয়েছে? এর কারণ হচ্ছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে যে আমরা বাংলাদেশের আচরণে প্রচন্ড কষ্ট পেয়েছি। অর্থাৎ তারা যে 6 দেশের জাহাজ ছেড়ে দিচ্ছিল, এর ভিতরে কিন্তু বাংলাদেশের জাহাজ ছিল। তারা প্রাথমিক অবস্থায় বাংলাদেশকে তেল দেবে, সবকিছু দেবে, এরকম অনুমতি দিয়েছিল, প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু এর ভিতরে কি করে ফেললো আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং জুবাইদা রহমান, তারা কি করলেন, আমেরিকায় গিয়ে
আমেরিকার সাথে একটু ঘুডু করলেন, আমেরিকার কৃপা পাওয়ার চেষ্টা করলেন, আমেরিকার মাধ্যমে ভারতের কৃপা পাওয়ার চেষ্টা করলেন, ভারতের মাধ্যমে আমেরিকাকে রাজি করিয়ে রাশিয়া থেকে তেল কেনার চেষ্টা, এই যে একটা ঘুডু করা, পাঁচাটা যাকে বলে খাস বাংলায়, এটা যখন করলেন, করতে গিয়ে তখন হয়তো ওইখান থেকে বলে দিয়েছে যে তাহলে ইরানের পক্ষে কথা বলা যাবে না, ইরানের বিপক্ষে বিবৃতি দিতে হবে। ব্যাস, তারা ইরানের বিপক্ষে একটা বিবৃতি দিয়ে ফেললো। এই বিবৃতি দেওয়ার সাথে সাথেই মানে এখানে কূটনৈতিক ভাষা ব্যবহার করা যেত, কূটনৈতিক ভাষা ব্যবহার না করে সরাসরি ইরানের বিপক্ষে যায় এই জাতীয় ভাষা ব্যবহার করেছে। তো এটা তো ইরান বোঝে না, সাথে সাথে ইরানের মাইন্ড করে ফেলেছে, সাথে সাথে ইরান এই যে এই কাজটি করলো। তাহলে বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি ছিল, এই নীতি কেন এরকম পরিবর্তন ঘটলো এবং এর জন্য জনগণকে যে সাফারার হতে হচ্ছে, এর দায় এই সরকার কি এড়াতে পারে? প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টস বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।